সেই ব্যাপারে আমরা খানিকটা আইডিয়া করার চেষ্টা করব। তার একটা পার্ট হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন, যেমন ধরো লেটেক বা এই ধরনের লেটেক আমরা ব্যবহার করে কিভাবে সায়েন্টিফিক ডকুমেন্ট প্রেজেন্ট করতে হয় সেটা আমরা আমরা শিখবো। অন্তত একটা বেসিক আর্টিকেল বা একটা প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয়, রিপোর্ট কিভাবে তৈরি করতে হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওয়েবে ওয়েব এখন আমাদের এসেনশিয়াল পার্ট অফ লাইফ। সুতরাং ওয়েবে কিভাবে একটা সায়েন্টিফিক ডকুমেন্ট বা কোনো কিছু প্রেজেন্ট করতে হয় সেইটার জন্য আমরা বেসিক কিছু জিনিস শিখবো। এই তোমার 4টে পার্ট, ইউনিক্সের বেসিক্স, C++ ল্যাঙ্গুয়েজের বেসিক্স এবং সায়েন্টিফিক ডকুমেন্ট প্রিপারেশন এবং প্রেজেন্টেশন, এই ছোট এরকম 4টে পার্ট। তার মধ্যে ল্যাঙ্গুয়েজ পার্টটা বড় হবে, সেটা বুঝতেই পারছো, কারণ সায়েন্টিফিক কম্পিউটেশনের ক্ষেত্রে তুমি ল্যাঙ্গুয়েজ না শিখলে, অন্তত কিভাবে একটা ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার কি সেটা যদি আমরা না শিখি তাহলে তোমার পরবর্তীকালে অসুবিধা হবে। এখন এটা হতেই পারে যে ভবিষ্যতে তুমি C++ নয় অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, কিন্তু প্রোগ্রামিং লজিকের যে বেসিক আইডিয়াটা সেগুলো তোমার ল্যাঙ্গুয়েজের ওপর খুব একটা ডিপেন্ড করে না। সুতরাং তুমি যদি C++ মোটামুটি ভালোভাবে শেখো তাহলে তুমি পরবর্তীকালে তোমার নিজের কাজের জন্য যে ল্যাঙ্গুয়েজই ব্যবহার করো না কেন তোমাদের সেই বেসিক জায়গাটা তৈরি হয়ে যাবে। মানে হাউ টু থিঙ্ক ইন টার্মস অফ কম্পিউটার। মানে তুমি যখন কম্পিউটারকে একটা প্রোগ্রাম করতে বলছো বা একটা ক্যালকুলেশন করতে বলছো, তুমি খাতায় যেভাবে করো আর কম্পিউটার যেভাবে করে তার মধ্যে কিছুটা তোমার তফাৎ রয়েছে। সেই জিনিসটা আমরা বোঝার বা সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ একটা, সেটা করার চেষ্টা করব। তো এই পার্টটা মিলিয়ে তোমরা যদি ডকুমেন্টটার প্রথম পার্টটা দেখো, এক মিনিট, ডকুমেন্টটা খুলবো কিভাবে, এখানে ডকুমেন্টটা খুলবো এটাকে ছেড়ে এক মিনিট, আমি আমার এটা থেকে খুলছি। না এই বাবা, না আমি ডকুমেন্ট এখানে খুলতে চাই যাতে আমি নতুন ট্যাব খোলো, খুলে সেখানে আপনি মুডলে ঢুকে যাও, এখান থেকে বেরোতে পারছি না। না না, আমি মাউসটা কার্সারটা এখান থেকে বেরোতে পারছি না। এইটা বলে তো না করছো তুমি ছেড়ে দাও। আচ্ছা, তুমি এটা আরেকটা খুলি। এখানে আমাকে আবার একটা অনলাইন বিদ্যা চর্চায় ঢুকতে হবে। না এইখানটা খোলা থাকলেই তো। এটা কোথায় গেল তোমার? এটাকে যদি আমি শেয়ার করতে চাই, এটা শেয়ার করতে গেলে শেয়ার ওদেরকে বলো। আচ্ছা, তোমাদের ওখানে একটা স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনস নোটবুক। আমি সেটা দেখার চেষ্টা করছি। তোমার এই বাবু নেক্সট পেজটা কোথা থেকে যাব? এটা আপলোড করে রাখলে, ভিডিও বাটনে আপলোড করে রাখলে সেখান থেকে তুমি ওই বোর্ডের নিয়ে দেখতে পারবে। ঠিক আছে, না আমি আচ্ছা, তোমরা যদি এটার কন্টেন্টটা দেখো তাহলে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স, আমার মনে হয় এটা তোমরা এই ব্যাপারটা এখন তোমরা অনেকটাই অভ্যস্ত হয়ে গেছো। স্টাডি মেটেরিয়ালটা অনেকদিন আগে তৈরি হয়েছিল এবং তখন আমাদের কিছু কিছু জিনিস, অনেক বেসিক জিনিস যেগুলো এখন তোমরা মানে অনেক তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যাও, সেগুলো তখন কিছুটা হয়তো ছিল। সুতরাং এই ব্যাপার এইখানে তোমার ধরো বেসিক্স অফ কম্পিউটার্স, তোমরা কি স্টাডি মেটেরিয়াল খুলছো? তোমরা যদি কোর্স ওয়ার্কের পেজটাতে যাও তাহলে স্টাডি মেটেরিয়ালটা ওখানে দেওয়া আছে। হ্যালো, এই রেসপন্স না পাওয়াটা না, ওকে স্যার খুলছি। তোমরা খুলতে পারছো তো? ধরো MPC 33
এই এই কোর্সের ওখানটায় গেলে তোমরা হ্যাঁ স্যার, ওই আচ্ছা। ওয়ার্কবুক কম্পিউটার অ্যাপ্লিকেশন ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এবার এটার মধ্যে তুমি যদি দেখো, এই বিজু, এটা হচ্ছে আমার তোমরা যদি প্রথম দিকে টপিকগুলো দেখো, বেসিক্স অফ কম্পিউটারস, হোয়াট ইজ এ কম্পিউটার, এই জিনিসগুলো আমার মনে হয় এখন আর তোমাদের বলার হয়তো এ নয়, এই জিনিসগুলো হয়তো আস্তে আস্তে রিমুভ করে দেওয়াটাই ভালো হবে, ইট ইজ বিকামিং অবসোলিট। কিন্তু বাট ইটস ফান, তুমি পড়ে দেখতে পারো। তোমরা এইগুলো তোমার তোমরা খানিকটা বলতে পারো যে জেনারেল নলেজ বা এই ধরনের জিনিসপত্র রয়েছে, সিপিইউ হ্যানা তেনা। এখন যেটা হচ্ছে, কম্পিউটারের স্ট্রাকচার আগে আমরা যেগুলো ভাবতাম সেগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আগে আমরা ডেস্কটপ যেভাবে ভাবতাম, আর তোমার এখন বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাপটপ আমরা ব্যবহার করছি, পার্সোনাল কাজের জন্য ডেস্কটপ কেনাটা লোকে আর করছে না। ইভেন তোমরা অনেকেই হয়তো মোবাইল ফোনের মাধ্যমে তোমরা কানেক্ট করেছো, এবং ইট ইজ প্র্যাকটিক্যালি অ্যাজ গুড অ্যাজ a computer. মানে for many purposes it serves the purpose of a computer. It is actually a computer with very specific applications. আমরা কম্পিউটারে এমনিতে যেভাবে কিবোর্ড, ডিসপ্লে এগুলো দেখি, এখানে ধরো তোমার ডিসপ্লে এবং কিবোর্ড এক জায়গায় মার্জ করে গেছে। যারা স্মার্টফোন ব্যবহার করছো তারা দেখেছো যে ডিসপ্লেটার ভেতরেই তুমি কখনো কখনো কিবোর্ডটা পাচ্ছ, কখনো ওটা ডিসপ্লে হিসেবে ব্যবহার হচ্ছে। সুতরাং এই যে ডেসক্রিপশনটা প্রথম দিকটায় রয়েছে, তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে যে এটার অনেকটাই পাল্টে যাচ্ছে। বাট এনিওয়ে, একটা বেশি মানে স্ট্যান্ডার্ড কম্পিউটার বলতে আমরা যা বুঝি তার ভাগ হিসেবে এখনো এই ডেসক্রিপশনটা মোটামুটি রেলিভেন্ট। কিন্তু থিংস আর চেঞ্জিং ভেরি ফাস্ট। মানে তুমি একটা ফোন, আমার যেখানে ডিসপ্লে, আগে একটা ডেস্কটপের ক্ষেত্রে ডিসপ্লে, তার কিবোর্ড, তার সিপিইউ, মাউস, এই সবগুলো জিনিস আলাদা ছিল। নাও টেকনোলজি হ্যাজ চেঞ্জ সো ফাস্ট ওভার লাস্ট ফিউ ইয়ার্স। আমরা কম্পিউটারের টাচ স্ক্রিনটার ভেতরেই আমরা এতগুলো জিনিসকে পুড়ে দিতে পেরেছি, এবং মানে কম্পিউটারের মধ্যে একটা হাতের মুঠোয় ধরা জিনিসের মধ্যে এখন যা কম্পিউটিং পাওয়ার রয়েছে। আমি 1983-তে আমি যখন আমি বিএসসিতে ভর্তি হয়েছিলাম, অনেক যুগ আগের কথা, প্রায় 40 বছর হতে চললো। তখন আমরা কম্পিউটার বলতে যা জানতাম, মানে বা কম্পিউটারের যা ক্ষমতা ছিল, এখন তোমার ল্যাপটপ কেন অনেক ভালো মোবাইলের মধ্যে সেই কম্পিউটিং পাওয়ার এসে জমা হয়েছে, বোথ ইন টার্মস অফ স্টোরেজ, ইন টার্মস অফ প্রসেসিং পাওয়ার, ইন টার্মস অফ ডিসপ্লে, গ্রাফিক্স। মানে ইট হ্যাজ বিন এ ভেরি ভেরি কি বলবো, একটা হিউজ রেভলিউশন, যেটা তোমার আমাদের সব দিক থেকেই লাইফটাকে পাল্টে দিয়েছে। মানে এখন ধরো তুমি বাসে উঠে টিকিট কাটতে, এখন তুমি মেট্রোতে দেখো একটা স্মার্ট কার্ড বা একটা টোকেন টাচ করিয়ে তুমি মেট্রোতে ঢুকতে পারছো বা মেট্রো থেকে বেরিয়ে আসতে পারছো। বা অনেক জায়গাতেই তুমি দেখবে যে তোমার কম্পিউটার যেভাবে ধরো ট্রেনের টিকিট বুক করা, সিনেমার হলের টিকিট বুক করা, খাবার অর্ডার করা, জামা কাপড় কেনা, স্যাটেলাইট থেকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তুমি জিপিএস ম্যাপ ব্যবহার করছো। সো ইট হ্যাজ অ্যাফেক্টেড আওয়ার লাইফ ইন এ মাচ মোর ফান্ডামেন্টাল ওয়ে দ্যান মাই লাইফ অর অরুণিদাস লাইফ। এবং ডেফিনেটলি ইউ ক্যান ইমাজিন যে তোমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা আরো আরো অনেক দূর এগিয়ে যাবে, তোমাদের অভিজ্ঞতার মধ্যে সেগুলো চলে আসবে। তো সুতরাং কম্পিউটার আমাদের দরকার, কিন্তু একটা জিনিস তোমাদের বলা দরকার, সেটা হচ্ছে যে কম্পিউটারের এখন অনেক রোল দেখা যাচ্ছে, যেটা সঙ্গে অ্যাপারেন্টলি আমরা কম্পিউটারের যে বেসিক পারপাস কম্পিউটেশন, সেটাকে রিলেট করাটা অনেক সময় কঠিন হয়। ধরো তুমি একটা মুভি দেখছো, অ্যাপারেন্টলি এর সঙ্গে কম্পিউটেশনের কোনো সম্বন্ধ নেই। তুমি একটা সিনেমার ডাউনলোড করেছো, বা তোমার কাছে একটা পেন ড্রাইভে আছে, বা তোমার এখনো সিডি ড্রাইভ অবসোলিট হয়ে গেছে প্র্যাকটিক্যালি। তো সেটা তুমি যখন দেখছো, সেটা তোমার মনে হতে পারে যে ইটস অ্যান এন্টারটেনমেন্ট, কিন্তু from the computer point of view, they are doing a lot of computations, and the output of those computations are being displayed on your screen.
সুতরাং কম্পিউটারের কাজ করে যাচ্ছে, বাট দ্য ওয়ে উই আর ইউজিং দ্য কম্পিউটেশন পাওয়ার ইজ নাও মাচ মোর ডাইভার্স দেন ইট ওয়াজ 20 years ব্যাক অর 30 years ব্যাক অর 40 years ব্যাক। সেই সময় মানে মূলত সায়েন্টিফিক পারপাসেই আমরা সায়েন্টিফিক কম্পিউটেশনের জন্য ব্যবহার করতাম। তো এখন তোমার ধরো মানে ফিজিক্সে তোমরা বহু জিনিস ফেস করবে যেখানে তোমাকে অ্যানালিটিক্যাল কম্পিউটেশন করা সম্ভব নয়, বা অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন করা সম্ভব নয়, বা স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেটর টিপেও ক্যালকুলেশন করা সম্ভব নয়। ইউ নিড টু do sophisticated, you have to use sophisticated formula and large number of data sets. অনেক সময় তোমার সায়েন্টিফিক তোমার পারপাসে you have to handle a large amount of data set. এই সবটার জন্যই আমাদের কম্পিউটার প্রয়োজন, এবং সেটা কম্পিউটার শেখার জন্য থেকেও আমাদের ফিজিক্সের যে প্রয়োজন, আমাদের সায়েন্টিফিক পারপাসের জন্য যে প্রয়োজন, তার জন্য আমাদের বেসিক কিছু জিনিসপত্র শিখতে হবে। আমরা এর নেক্সট পার্টটা মুভ করার আগে একটু তোমাদের কাছ থেকে জানতে চাই, এই ব্যাপারটা এমনি তোমাদের আশা করি খুব একটা প্রশ্ন কিছু নেই, কিন্তু যদি কিছু মনে হয় উই ক্যান অলওয়েজ গো ব্যাক অ্যান্ড ডিসকাস। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সেই পার্টটা তোমরা মানে জাস্ট অ্যাজ এ ফান রিডিং তোমরা পড়ে নিতে পারো। আমার আমার মনে হয় না এটা খুব তোমাদের প্রশ্ন করার থাকবে। এনিওয়ে আমরা নেক্সট দিন যখন ক্লাস করব, এই পার্টটাতে যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, উই উইল বি হ্যাপি টু ডিসকাস দোজ কোয়েশ্চেন্স, বা তোমরা নিজেদের মধ্যেও আলোচনা করতে পারো। মানে ইউ ক্যান ইউজ দিস প্ল্যাটফর্ম টু interact among yourselves. যেমন এখানে কম্পিউটার ধরো একটা জিনিস এখানটায় রয়েছে, এই কম্পিউটারের বেসিক জিনিসপত্র, যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি, এটা একটু ইনকনভিনিয়েন্ট, মেমোরি, কিভাবে কম্পিউটার ইন্টারনালি ডেটা স্টোর করে, এই ব্যাপারগুলো তোমরা করবে। ইনপুট আউটপুট ডিভাইস, এই ইনপুট আউটপুট ডিভাইসটা আমি একটু আগে তোমাদের আলোচনা করছিলাম। ইনপুট আউটপুট ডিভাইস কনসেপ্টটা প্রচন্ডভাবে পাল্টে গেছে। মানে আগে কিবোর্ড, এটা টিপিক্যালি একটা ইনপুট ডিভাইস ছিল। কম্পিউটার স্ক্রিন, মনিটর যেটা আমরা বলি, সেটা টিপিক্যালি একটা আউটপুট ডিভাইস ছিল। এখন তোমার সেন্সিটিভ স্ক্রিন হওয়াতে দ্য স্ক্রিন ইটসেলফ ইজ বোথ ইনপুট ডিভাইস অ্যাজ ওয়েল অ্যাজ আউটপুট ডিভাইস। তুমি যখন মনিটরের উপরে মাউসটাকে নিয়ে গিয়ে কিছু একটা ক্লিক করছো, ইউ আর প্রোভাইডিং অ্যান ইনপুট, বা ওখানে তুমি ডাইরেক্টলি টাচ স্ক্রিন মোবাইল হতে পারে, টাচ স্ক্রিন কম্পিউটার হতে পারে, সেখানে তুমি যখন বা অনেক তুমি দোকান বা এতে দেখবে যে যখন ওরা বিল করছে, তোমরা যদি ওই আরামবাগ বা বিগ বাজার এই ধরনের দোকানপত্র, বা এখন অনেক আরো অন্য জায়গায় দেখবে যে স্ক্রিনটার উপরেই টাচ করে ওরা অনেক কাজ করছে। সুতরাং দ্য স্ক্রিন ইটসেলফ ইজ নাও বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। এই পার্টটা গেল। স্টার্ট করা, শাটডাউন করা কম্পিউটার, এই ব্যাপারটা অনেকটা পাল্টে যাচ্ছে, বাট স্টিল যারা ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করছো তারা দেখেছো যে অনেক সময় সেখানে তোমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে করতে হয়। মোবাইলের ক্ষেত্রে বা স্মার্ট ট্যাবলেটের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি তোমার লগ ইন করার ব্যাপারটা চলে যাচ্ছে। মানে এটা ধরে নেওয়া হচ্ছে যে ডিভাইসটা যার সঙ্গে রয়েছে সেই ডিভাইসের ওনার, এবং সে এটা লিগাল ইউজার। হোয়ারএজ তোমার একটা ডেস্কটপ বা ল্যাপটপ, ইট ক্যান বি শেয়ার্ড অ্যামং মাল্টিপল পিপল। ধরো আমি, পীযুষ দা, শ্রীকণ্ঠ দা আর অরুণিদা, আমরা চারজনে একটা ডেস্কটপ বা ল্যাপটপ আমরা ব্যবহার করছি। ডেস্কটপের ক্ষেত্রে বিশেষ করে, ল্যাপটপ মোস্টলি পার্সোনাল ডিভাইস। ধরো আমার অফিসে বা ডিপার্টমেন্টে বা কম্পিউটার রুমে একটা এরকম রয়েছে। তো ধরা যাক আমি, অরুণিদা চায় না যে তার সব ফাইলপত্র বা তার ডেটা বা কোনো কিছু রয়েছে, হয়তো একটা অরুণিদা একটা নতুন মুভি পেয়েছে, সেটা আগে দেখতে চায়, আমাকে দেখতে দিতে চায় না। তো এই ধরনের সিচুয়েশনে মানে দেয়ার শুড বি সেপারেশন বিটুইন ডেটা অফ ডিফারেন্ট ইউজার্স, এবং একজন ইউজার যাতে অ্যাক্সিডেন্টালি বা ম্যালিসিয়াসলি অন্যের ডেটাকে কোনোভাবে ডিলিট করতে না পারে বা প্রোগ্রামকে ডিলিট করতে না পারে। সো এভরিবডি হ্যাজ এ সেপারেট এরিয়া। আমার একটা পুরনো খুব ভালো, মানে আমার নিজের প্রিয় একটা উদাহরণ ছিল। ধরা যাক একটা বাড়ির ভেতরে, একটা বিল্ডিং এর মধ্যে অনেকগুলো অ্যাপার্টমেন্ট রয়েছে।
সেই অ্যাপার্টমেন্ট, এক একটা অ্যাপার্টমেন্ট এক একজনের, সুতরাং সেখানে শ্রীকণ্ঠদার অ্যাপার্টমেন্টে আমি যেন ঢুকতে না পারি বা আমার অ্যাপার্টমেন্টে শ্রীকণ্ঠদা ঢুকতে না পারে, সেজন্য চাবি রয়েছে। বাট অন দ্য আদার হ্যান্ড ইউ ক্যান অলওয়েজ গিভ পারমিশন টু আদার ইউজার। যেমন শ্রীকণ্ঠদা আমাকে একদিন তার অ্যাপার্টমেন্টে চা খেতে বা ডিনার করতে ডাকতে পারে, সেক্ষেত্রে হি উইল ওপেন দ্য রুম অ্যান্ড অ্যালাউ মি ইন। কম্পিউটারের ক্ষেত্রেও তেমনি, তুমি তোমার ইউজার এরিয়াতে you can give others access to some of your codes, programs, data, whatever file, সেটা তুমি করতে পারো। তোমরা যারা মানে বড় কম্পিউটার সিস্টেমে কাজ করবে তাদের অনেক সময় এই জিনিসগুলো করতে হবে। সুতরাং সেই পার্টটা একটা জাস্ট একটা প্রিলিমিনারি আইডিয়া থাকাটা বোধহয় ভালো, যে ইউ ক্যান গিভ পারমিশন। আমি শ্রীকণ্ঠদাকে বলতে পারি যে হ্যাঁ, তুমি আমার C++ কোর্সের যে ফাইলগুলো রয়েছে সেগুলো তুমি দেখতে পারো, দরকার হলে তুমি সেখানে ডিলিট করতে পারো, অ্যাড করতে পারো। মানে রিড, রাইট এবং এক্সিকিউট, কম্পিউটারের ভেতরে যে ফাইল সিস্টেম থাকে সেখানে রিড, রাইট, এক্সিকিউট, এই তিনটে হচ্ছে বেসিক পারমিশন। তো রিড, রাইট, এক্সিকিউট এই পারমিশনগুলো তুমি সিলেক্টিভলি দিতে পারো। আমি শ্রীকণ্ঠদাকে শুধু রিড পারমিশন দিতে পারি, তাহলে শ্রীকণ্ঠদা ওই মেটেরিয়ালটা দেখতে পারবে। বা আমি রাইট পারমিশন যদি দিই, সেক্ষেত্রে শ্রীকণ্ঠদা হি ক্যান বোথ ডিলিট এ ফাইল, অ্যাড এ ফাইল অর ক্রিয়েট এ ফোল্ডার। এই পারমিশনগুলো শ্রীকণ্ঠদা পেয়ে যাবে। আর একটা হচ্ছে এক্সিকিউট। অনেক সময় যেটা হয়, আমি আগে এটা খুব কমন প্র্যাকটিস ছিল, আমি রাইট পারমিশনটা দিতাম না, কিন্তু রিড আর এক্সিকিউট পারমিশন দিতাম, যাতে কোনো প্রোগ্রাম যদি চালিয়ে দেখার প্রয়োজন হয় শ্রীকণ্ঠদা সেটা দেখতে পারবে বা অরুণিতা আমার এরিয়া থেকে দেখতে পারবে। তো এই জিনিসটা তোমরা যারা মানে পরবর্তীকালে আমাদের যদি সুযোগ হয়, আমরা ক্লাসরুম যখন খুলবে সে সময় আমরা ক্লাসরুমে এই জিনিসগুলো আমরা খানিকটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবো। তার সঙ্গে আরেকটা জিনিস কম্পিউটারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইল সিস্টেম। তোমরা সেটা মোবাইলেই হোক বা ল্যাপটপে হোক, বা দেখেছো যে অনেক সময় তোমার ওই যে আইকনগুলো আছে সেগুলো তোমার বেসিক্যালি এক একটা মানে এনভেলপের মতো যে আইকনগুলো আসে সেগুলো বেসিক্যালি এক একটা ফোল্ডার। ফোল্ডার মানে ইটস এ কালেকশন অফ ফাইলস অ্যান্ড ফোল্ডার্স। মানে একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার থাকতে পারে, তার ভিতরে আরেকটা ফোল্ডার থাকতে পারে। একটু বড় সিস্টেম হলে আমরা সেই জিনিসগুলো এগুলো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য হাউ ইউ আর অর্গানাইজিং ইউর ফাইল স্ট্রাকচার, হাউ ইউ আর অর্গানাইজিং ইউর ফাইলস। যেমন ভাবে তুমি তোমার একটা ঘরের ভেতরে তোমার জামা কাপড় একটা জায়গায় রাখো, বইপত্র একটা জায়গায় রাখো, তোমার টিভিটা এক জায়গায় রাখো, তোমার শোয়ার জায়গাটা একরকম হয়, সেইভাবে একইভাবে তুমি যখন একটা কম্পিউটারের ভেতরে তোমার ফাইলগুলোকে রাখবে, ধরা যাক তুমি একটা কোর্স রিলেটেড জিনিসপত্র একটা জায়গায় রাখলে, তোমার হয়তো কিছু মুভি আছে সেগুলো তুমি একটা জায়গায় রাখলে, তোমার হয়তো কিছু স্টাডি মেটেরিয়াল জোগাড় করেছো সেটা আর একটা জায়গায় রাখলে, কিছু হয়তো গেমস বা এগুলো করতে চাও তার জন্য একটা জায়গা করলে। সো দিস ফাইল স্ট্রাকচার, এটা একটু আমার মনে হয় তোমরা মেটেরিয়ালটা পড়ো। আমার এই মুহূর্তে জিনিসগুলো হয়তো আমরা করে দেখতে পারবো না, মানে মোবাইলের ক্ষেত্রে এটা আমার নিজেরও জানা নেই কিভাবে, মানে অ্যাটলিস্ট আই এম নট ভেরি কমফোর্টেবল। হ্যাঁ হ্যাঁ, সেইটা তোমরা হয়তো এই মুহূর্তে পুরো জিনিসটা আমি তোমাদের করতে পারছি না, বাট যখন প্রয়োজন হবে, আমার মনে হয় এগুলো খুব কঠিন কিছু নয়, যখন প্রয়োজন হবে ইউ স্টার্ট ইউজিং ইট অ্যান্ড ইউ গেট ইউজ টু ইট। সুতরাং এটা নিয়ে খুব একটা অসুবিধা হওয়া উচিত নয়। ফাইল কপি করা, ফাইল ম্যানিপুলেশন, সেগুলো আপাতত আমরা এইখানটা থেকে বাদ দিচ্ছি। আমরা লিনাক্সে বেসিক্যালি ইন্ট্রোডাকশন টু লিনাক্স এটাই যদি তুমি যাও, এখানে অপারেটিং সিস্টেম, ফাইল স্ট্রাকচার নিয়ে আমি একটু বলতে শুরু করেছিলাম। ফাইল স্ট্রাকচার এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে, এটা পেজ 13 তুমি যদি যাও, তুমি এখানে ট্রি লাইক স্ট্রাকচার ফর ফাইলস এন্ড ডিরেক্টরিজ সেটা তুমি দেখতে পাবে। এইটারে একটু বন্ধ করা যায় কি করে সাইড প্যানেলটা? এই সাইড প্যানেলটা আমি বন্ধ করতে যাবে। আচ্ছা, তোমরা এই ট্রি লাইক স্ট্রাকচার ফর ফাইলস এন্ড ডিরেক্টরিজ এটা দেখতে পাচ্ছ। রুট ডিরেক্টরি টিপিক্যালি তোমার যেগুলো প্রপার কম্পিউটার সিস্টেম মানে লিনাক্স সিস্টেম হয়, সেখানে রুট ডিরেক্টরি, তার নিচে ইউএসআর, বিন, হোম, সিস, টিএমপি ধরনের কিছু টিপিক্যাল ডিরেক্টরি থাকে।
আমরা পরে এগুলো কোনো কম্পিউটার বা এতে দেখে নিতে পারবো, বা ল্যাপটপে যারা আছে তারা দেখে নিতে পারো। এবার হোমটা বেসিক্যালি ধরা যাক আমি, অরণিদা, শ্রীকণ্ঠদা, পীযূষ আমরা একটা কম্পিউটার ব্যবহার করছি। আমাদের প্রত্যেকের একটু আগে আমি বলেছি উই হ্যাভ ডিফারেন্ট ইউজার এরিয়াজ। তো সেই ইউজার এরিয়াগুলো সেটা তোমার টিপিক্যালি হোম ডিরেক্টরিটার আন্ডারে থাকে। তবে বিভিন্ন ধরনের লিনাক্স সিস্টেম রয়েছে। আমরা এখন মেইনলি লাইনাক্স সিস্টেমটা আমরা ব্যবহার করি। আগে তোমার ইউনিক্সের বিভিন্ন ধরনের ভার্সন ছিল। নাও লাইনাক্স ইজ মোর অ্যাকসেপ্টেড, যদিও কিছু কিছু কম্পিউটার সিস্টেম বা দে প্রেফার টু ইউজ দেয়ার ওন ভার্সন অফ ইউনিক্স, কিন্তু লিনাক্স মোটামুটি তোমার ল্যাপটপের দৌলতে বা ডেস্কটপের দৌলতে মোটামুটি লিনাক্সটা এখন ইউনিক্সের সব থেকে অ্যাকসেপ্টেড ভার্সন। কিন্তু তারপরেও যেটা বাকি থাকে সেটা হচ্ছে যে লিনাক্সেরও অজস্র, যারা লিনাক্স নিয়ে চর্চা করো বা হয়তো শুনেছো, দেয়ার আর মেনি ফ্লেভার্স অফ লিনাক্স, এবং এটা বেসিক্যালি তোমার ফ্রিলি অ্যাভেলেবল সফটওয়্যার। খুব কিছু কিছু তোমার ইয়ে রয়েছে, প্রোপ্রাইটারি সফটওয়্যার রয়েছে লিনাক্সের ভার্সন, কিন্তু তুমি লিনাক্সের বিভিন্ন ফ্লেভার, সেটা তোমার ফেডোরা হতে পারে, তারপর তোমার রেড হ্যাট লিনাক্স হতে পারে, উবুন্টু হতে পারে, একটা বোধহয় মিন্ট ছিল না, না মিন্টটা কি, এটা বোধহয় উবুন্টুর মিন্ট ফ্লেভার, না এটা এটা হ্যাঁ মিন্টটাই কি, এবং অজস্র ফ্লেভার রয়েছে। এবং যারা কিছু কিছু লিনাক্সের কিছু কিছু ফ্লেভারে কিছু কিছু জিনিস বৈশিষ্ট্য থাকে যেটা কারো কোনো কোনো কাজের ক্ষেত্রে সুবিধাজনক হয়, সো পিপল ফাইন্ড আউট দেয়ার ওন ফেভারেবল লিনাক্স। If somebody is not having laptop or desktop, how do they use this Linux or Mint? They cannot use it, right? না মানে আমি মানে তুমি এই আলোচনার জন্য বলছো? হ্যাঁ, সেটা আমি বলেছি, মানে মানে যখন আমরা কোনো ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে বসবো তখন এই জিনিসগুলো আমরা দেখে নিতে পারবো। এই মুহূর্তে অ্যাকচুয়ালি ফোনে তোমরা কেউ যদি ওস্তাদ হও, না না তোমাদের মধ্যে কেউ যদি ওস্তাদ থাকো তাহলে তোমরা কিন্তু স্মার্টফোনেও তোমরা কিন্তু ইউনিক্স লাইক একটা সিস্টেম ইনস্টল করতে পারো, কিন্তু ডোন্ট ডু ইট আনলেস ইউ আর কনফিডেন্ট, বা তোমার কাছে কেউ থাকে যে তোমাকে কোনো প্রবলেম হলে হেল্প করতে পারবে। তোমরা ডিপার্টমেন্টে ফিরলে ডেফিনেটলি তোমরা অরণিদার সঙ্গে বসে বা তোমাদের মধ্যে যারা জিনিসটা জানো তারা স্মার্টফোনেও কিন্তু ইউনিক্স লাইক একটা সিস্টেম তোমরা ইনস্টল করতে পারো। আচ্ছা, সেইটা কোথায় আছে বলো তো, এক মিনিট আমি MPC 33-তে ফিরে গেলাম। হ্যাঁ, এই যে দিস ইজ হাউ ইউ ইউজ ইট, এই যে পার্টটা বিরাট করে না 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 না, সেটা তো ও মোবাইল ফোন থেকে কিভাবে প্রোগ্রাম চালাতে পারবে। আচ্ছা, কিন্তু মোবাইলে তোমার লিনাক্স বা ওই জাতীয় কিছু সিস্টেম ইনস্টল করতে পারে কিনা সেই পার্টটা বলছে। সেটা আমি একটা বিরাট করে লিখেছিলাম, এখানে থাকার কথা হতো, একটা দেখি দাও। আচ্ছা, সেটা ওইটা বলে তারপর আমাদের উদ্দেশ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং শিখলো, ঠিক আছে, এবার তো দেখেছি আগে পড়ে আছে। একটা পার্ট হচ্ছে সামনে বছর থাকবে, এবছর সিলেবাস একটা পার্ট হচ্ছে ভিআই এডিটর, ভিআই এডিটর, সেগুলো শেখানো। না, সেই পার্টটা এখন আপাতত করাটা সম্ভব হবে না। যেটা বলবো যে ওরা করবে কখন সেটা দেখেছি, আগের দিন দেখলাম সেটা তুমি এখানে তাহলে মানে কপি করো। বিরাট করে দেওয়া আছে, মানে কার কি ধরনের মেশিন আছে, কি অনুযায়ী কি করতে পারে আমি দিয়ে দেবো। হিউজ আছে। আচ্ছা, সো তোমরা মানে তুমি এখানটা চলে আসতে পারো।
এক মিনিট, আমরা একটু নিজেদের মধ্যে দু একটা কথা বলে নিচ্ছি। টেকটা তো তাকে তো কিছু একটা তো এডিটর ব্যবহার করবো না না না, এমনি করা যায়। কম্পাইল করবো এখানে ও করতে পারবে, এটা তো মোবাইলে করতে পারবে, কিন্তু এটা করে দেবে। যেমন এই প্রোগ্রামটা কম্পাইল করছে তেমনি ল্যাটেক্সটাকেও কম্পাইল করতে হবে, সব করতে হবে। সেটা করতে হবে, তৈরি করতে হবে, তৈরি নেই। মানে একটা সুবিধা হচ্ছে যে সিঙ্গেল ইন্টারফেস, এটা দিয়ে আপনার ইনস্ট্রাকশন খুব ভালো, তারপর এতে প্র্যাকটিস করবেন, বাড়িতে প্র্যাকটিস করে আরো ভালো। একটা জিনিস তোমার, সরি, একটা মনে আসলে যে বলে বিএসসি যদি সবার জন্য একটা জেনারেল ক্লাস টেকটা তাদের করলে ভালো হয়, কারণ হচ্ছে পরীক্ষা আমি সবার জন্য দিতে হয় না, তাহলে মডুল বেস পরীক্ষা যদি তারা দেয়, মানে আমরা যে স্ক্যান ভার্সন করছিলাম সেই অপশনটা রাখতে পারি, প্রমাণ করে তো ইয়ে থাকবে টেকের তো ডিটেল কিছু শিখতে লাগে, শুধু এই সিম্বল গুলো শিখতে হবে, তাহলে সেই পরীক্ষাটা কিন্তু মানে লং টাইম বা শর্ট টাইম প্রশ্ন পরীক্ষা দিতে হবে। এটা বিএসসি ক্লাসটা যখন শুরু হবে, বিএসসি বিএসসি 1 যে একটা এক্সট্রা আওয়ার্সে কেউ একটা সময়ের জন্য যে এইটা হচ্ছে তোমার টেক হিসেবে পরীক্ষা হয়ে যাবে। অনলাইনে ব্যাকটা থেকে দিয়ে ব্যাপারগুলো বেসিক জিনিসগুলো তার ফর্মুলাগুলো লিখতে হয়। তুমি শুধু লেটেকের জন্য বলছো? লেটেক নয়, সিলেবাসের বাইরে বলছে। ধর তোমাকে পরীক্ষা কন্ডাক্ট করতে হবে, পরীক্ষা কন্ডাক্ট করতে গেলে যদি কেউ বলে তার ইন্টারনেটে খুব পুরো ওই অ্যালাউডিং ফর হার্ড টু ট্রান্সলেশন স্ক্যান করে, গুগলের একটা সুবিধা হচ্ছে, একটু এটা অফ করে সাউন্ডটা, মানে যদি কেউ ইয়ে করতে চায় কি বলে ফর্মুলাটা দেখতে দিচ্ছে না, মানে যদি স্ক্যান ভার্সন বই দেখে এক মিনিট, আমি বিগ ব্লু বাটন আমি এখানে একটু হ্যালো, এক মিনিট, আমরা একটু নিজেদের মধ্যে একটা জিনিস কথা বলে নিচ্ছি। তোমরা তোমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারো, কিন্তু আমি এইখানটা আপাতত একটু মিউট করে রাখছি, কেমন? আচ্ছা স্যার
VPL আছে ওখানে, দেখো, এই শোনো। বলা আছে। আচ্ছা তোমরা ওই যে আমাদের ভার্চুয়াল প্রোগ্রামিং ল্যাব ভিপিএল প্রোগ্রাম, সেটা কি চালাতে পেরেছো কেউ? দেখেছো কোথায় আছে? না স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার শোনো, তোমরা এই কোর্সটাতে যাও, পাশে একটা ট্যাব খোলো। এই এখানে এখন তো বসে আছো তোমরা, এতে এটা থাক, পাশে একটা নতুন ট্যাব খোলো। সেই ট্যাব খুলে তোমরা ওই এমপিসি 33 কোর্সটাতে, সেখানে এতে ঢুকো, অনলাইন বিদ্যাচর্চাতে এমপিসি 33 কম্পিউটার, ওই কোর্সে ঢুকো। ঢুকেছো সবাই? ঢুকো আরেকটা ট্যাবে। হ্যাঁ, আরেকটা ট্যাব খুলো, খুলে ওই অনলাইন বিদ্যাচর্চা.net-এ ঢুকো। ঢুকে তোমার লগ ইন তোমাদের এমনিতেই হয়ে আছে, ঢুকে তোমরা ওই এমপিসি 33 এটাতে যাও। গেলে পরে মাথায় দেখবে প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট, তারপরে ওয়ার্কবুকটা আছে, তার তলায় একটা খুব কান্না কান্না মুখ করে একটা ছবি, তাতে আওয়ার ভিপিএল এলটিআই এনেবলড ভার্চুয়াল প্রোগ্রামিং ল্যাব, এইটাতে ক্লিক করো। ও একটা বলবে যে সিকিউরিটি প্রবলেম আছে স্যার, সেটা হচ্ছে এইচটিটিপিএস ইউজ না করে এইচটিটিপি ইউজ করা হচ্ছে, ওটা কিছু করা দরকার নেই, কন্টিনিউ করে যাবে। করলে দেখো একটা জিনিস এলো কিনা, একটা নতুন পেজ, তার উপরে আওয়ার ভিপিএল লেখা আছে সবুজ দিয়ে, তারপরে হলদেতে লেখা আছে তোমার নাম দিয়ে, ওয়েলকাম লেখা আছে, ইত্যাদি ইত্যাদি। কিছু একটা পাচ্ছ কিনা এইটা কিন্তু পৌঁছে দেখি বাবু। হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে? সবার হয়েছে? হ্যাঁ স্যার। না স্যার, আচ্ছা, হয়নি বেশ। এখনো। আচ্ছা করে নাও, করে নাও, তারা নেই, কোনো তারা নেই, করে নাও। মোটামুটি পেয়েছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা শোনো শোনো, যারা পাওনি তারাও বাকিদের সাথে কথাবার্তা বলে নিয়ে নেবে। আচ্ছা এইবার দেখো পাশে একটা জায়গায় ল্যাঙ্গুয়েজ চুজ করার জায়গা আছে, সেখানে C++টা ক্লিক করলাম, আর নাম্বার অফ ইনপুট ভেরিয়েবলস আছে, সেখানটায় লিখলাম 0, সেখানে লিখলাম 0, কেমন? আর তার তলায় দেখো সেট ভেরিয়েবল নেমস অ্যান্ড অর্ডার বলে একটা বাটন আছে, ওইটা ক্লিক করলাম, ওতে ডান দিকে একটা খোপ তৈরি হলো, যাতে দুটো বাটন আছে, একটা হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট আর একটা আছে ডাউনলোড ফ্রম ক্লিপবোর্ড। আচ্ছা এবার তোমরা একটু ওয়েট করবে। আমি আমার দিক থেকে কি করলাম বলছি শোনো, আমি এদিক থেকে ক্রিয়েট টেমপ্লেট একটা করলাম, ক্রিয়েট টেমপ্লেট করে আমি সেখানে কিছু একটা লিখবো। দেখতে পাচ্ছি না পাচ্ছে না, এইভাবে পাবে না, স্ক্রিন শেয়ার করছি না। আচ্ছা একটু ওয়েট করো, তারপর তোমাদের বলছি কি করতে হবে। আচ্ছা জেনে নাও, আওয়ার ভিপিএলটা আমরা সবাই খুলেছি। হ্যাঁ খুলেছি, বললো তো খুলেছি। আচ্ছা এবার তোমরা একটা কাজ করো, বুঝলে? তোমরা ওই যে ক্রিয়েট টেমপ্লেটের নিচে যে ডাউনলোড ফ্রম ক্লিপবোর্ড বলে একটা জিনিস আছে, সেইটা একবার ক্লিক করো তো। ক্লিক করলে দেখো একটা কোড চলে আসবে তোমাদের প্রত্যেকের স্ক্রিনে। এসছে কিনা বলো? হ্যাঁ স্যার এলো। হ্যাঁ স্যার। এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার তোমরা ওই সাদা খোপটার ভেতর দেখতে পাচ্ছ কোড এরিয়া বলে যেটা, সেখানে একটা হ্যাচ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি ইত্যাদি ইত্যাদি বলে একটা মন্ত্র লেখা আছে। আচ্ছা
এইটা হলো একটা C++ প্রোগ্রামের একটা কোড। এখন ইন জেনারেল তোমাদের যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলো আছে, তোমরা এমনিতে MSc 1 যখন পড়েছো তোমরা কি করেছো, তোমরা কিন্তু মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং করেছো। এখন কম্পিউটার কিন্তু ওইটুকুই বোঝে। অল দ্যাট দ্য কম্পিউটার আন্ডারস্ট্যান্ডস আর কমান্ডস লাইক জাম্প if not 0, JNZ and things like that. But it's very difficult to really program in that kind of a language. So what is being done is that there are wrappers, there are high level languages which are basically a kind of wrapper around machine language code, so that you can write your programs in something more like English, but of course it's quite different from English, but at least it will be easier for you to understand what you're doing, and then you compile the program. Compile কাকে বলে আমি পরে বলবো। Then you compile the program and you run it. Now, among the computer languages, there are two broad categories. One set is called imperative languages, the other set are called functional languages. Now, C++, C, Python, Fortran, BASIC, all these languages are imperative languages. What is the meaning of an imperative language? An imperative language is a language where you give instructions to the computer, step-by-step instructions to the computer to do things. So basically, each statement in an imperative language translates into a set of instructions in assembly language or machine language. তোমরা MSc 1 যে জিনিসটা শিখেছো, এখানে আমার এক একটা লাইন আমি লিখেছি, সেই এক একটা লাইন মোটামুটি ভাবে সেরকম 20টা 25টা 100টা এতে স্টেটমেন্টে এরকম তৈরি হয়ে ভেঙে যাবে, ভেঙে গিয়ে ওটা চলবে বেসিক্যালি। সো হোয়াট ইউ আর ডুইং ইজ, in all those instructions, move করলে কি হয়, একটা রেজিস্টার থেকে একটা রেজিস্টারে ডেটা যায়। So basically you give instructions to the computer to do certain things, and basically you are not telling the computer or trying to make the computer understand anything. Basically what you are doing, you are giving some kind of a blind instruction. The computer has to follow it blindly, and somehow or other it does what you want it to do. এর থেকে যেটা আসে সেটা হচ্ছে যে আমরা যেভাবে চিন্তা করি, আমি আজকে তোমাকে যখন, হ্যাঁ বলো কি বলছো? আচ্ছা তোমারটা মিউট করো না হলে। হ্যাঁ আচ্ছা, তো তাহলে দেখো যে যেটা কথা বলছিলাম, যে তোমার বেসিক্যালি আমি কিছু কিছু এখানে ইনস্ট্রাকশনস দেব, ও সেই ইনস্ট্রাকশনগুলো অন্ধের মতো করবে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইট ইজ ডুইং। এখন অনেকেই কম্পিউটার সম্বন্ধে কথাটা বলে যে সেটা দিতে হবে, কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করবে কি করে, কিন্তু দ্যাট ইজ নট ট্রু নাও ইট ইজ। কম্পিউটার with the advance in artificial intelligence, things have gone so far that a computer can understand problems. অর্থাৎ তোমার সাথে আমি যদি একটা আলোচনা করি একটা প্রবলেম, তখন আমি বোর্ডের সামনে দাঁড়িয়ে তোমার সাথে যেভাবে কথা বলবো, তুমি তো কম্পিউটারের মতো করে বলবো না যে এখান থেকে নাও এটাকে ওর সাথে সমান করো, তারপরে ওটাকে 1 কমাও, ওটাকে 1 বাড়াও, ওরমভাবে আমি করবো না। তোমার সাথে যেভাবে আমি কথা বলতে পারি, একটা কম্পিউটারের সাথেও সেভাবে কথা বলা যায়। কম্পিউটার সেটা বুঝে যা করা দরকার করতে পারে। দ্যাট হোল সিরিজ অফ ল্যাঙ্গুয়েজেস যেগুলো খুব রিসেন্টলি মানে ট্র্যাকশন পেয়েছে, কারণ তার আগে এগুলো খুব কমপ্লিকেটেড ব্যাপার ছিল, সেগুলোকে বলা হয় ফাংশনাল ল্যাঙ্গুয়েজ। তোমরা নাম যদি শুনো, হ্যাস্কেল, আরল্যাং, ওকামেল, এইসব বলে কিছু ল্যাঙ্গুয়েজ আছে। আলটিমেটলি এগুলি হয়তো থাকবে, কিন্তু লেট আস ফরগেট ইট। আমরা C++ একটা খুব জেনারেল ল্যাঙ্গুয়েজ, আমরা C++ এ কনসেন্ট্রেট করছি। সো ইউ লুক অ্যাট দ্য লাইনস ওয়ান আফটার অ্যানাদার। So the first line contains hash include IOStream. Now what does the hash do? এই include এর সামনে একটা hash আছে কেন? হ্যালো স্যার। হ্যালো বলো। হ্যাঁ স্যার, আপনি যে কোডগুলো বলছেন মানে হেডার ফাইল বা C++ এর, ওইটা আসেনি ক্লিপবোর্ডে, ক্রিয়েট টেবিল প্রথম এরকম এসছে। না না, এটা তোমরা করেছো, এটা তোমরা C++ টা সিলেক্ট করোনি, তুমি SQL সিলেক্ট করেছো। না C++ তুমি দেখো ল্যাঙ্গুয়েজটা আচ্ছা স্যার, C++ এরকম আসছে স্যার। স্যার আপনারা আমাদের দেখি দাঁড়াও, আমি একদিন দেখি ও এসছে তো। হ্যাঁ হ্যাঁ, সরি, দাঁড়াও আমি করে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, এটা আমারই দোষ হয়েছে গো, আমি আপলোড করিনি। আচ্ছা হ্যাঁ, এইবার ডাউনলোড করে দেখো, এইবার ডাউনলোড করে দেখো তো এসছে কিনা।
দাঁড়া, এটা কি হলো? ও কি আসছে? হ্যাঁ আসছে, কারণ আমি মুছে ফেলেছি। দাঁড়া 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 দাঁড়া, আমারই বোকামি গো, দাঁড়া একটু ওয়েট করো। হ্যাঁ আমারই দোষ। এক মিনিট, ওটা আপলোড না করে আগের যেটা ছিল সেটা করে দিয়েছি। না ব্যাপারটা হয়েছিল ওদের, ঠিক আছে। আচ্ছা দেখি এক মিনিট। এইবার দেখো তো ডাউনলোড করলে কি হচ্ছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে দেখো এই কোডটা, এটা হচ্ছে গিয়ে যে প্রথমে লেখা আছে হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেটস। আচ্ছা, এই হ্যাচ থাকা মানে হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে গিয়ে প্রি প্রসেসর ডাইরেক্টিভস। প্রি প্রসেসর ডাইরেক্টিভস মানে হচ্ছে যে কম্পাইলারটা, মানে যে প্রোগ্রামটা এই কোডটাকে নিয়ে কম্পিউটারে চলার উপযুক্ত মানে মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি করবে, সেটাকে কম্পাইলার বলা হয়। সেই কম্পাইলারটা চলবার আগে তার একটা প্রি প্রসেসিং ফেজ আছে, যেখানে ওর ভেতরে কিছু কিছু চেঞ্জ করতে পারে। এখন এই হ্যাচ দিয়ে যে কমান্ডগুলো লেখা থাকে সেগুলো হচ্ছে গিয়ে ওই প্রি প্রসেসরের জন্য। তাহলে আমি প্রি প্রসেসরকে বললাম যে ইউ ইনক্লুড আইওস্ট্রিম বলে ফাইলটা। এখন অ্যাকচুয়ালি লিনাক্সে জেনারেলি যেটা থাকে সেটা হচ্ছে user/usr/include বলে একটা ডাইরেক্টরি আছে, একটা মানে ফোল্ডার, তার ভেতর আইওস্ট্রিম বলে একটা ফাইল আছে। সেই ফাইলের জিনিসটা ও কিন্তু একবারে ডিটো কপি করে দেবে প্রোগ্রামটার মাথায়। মানে কম্পাইলারের কাছে ওটা পাঠাবার আগে এই যে হ্যাচ ইনক্লুডের পাশে যে জিনিসটা লেখা আছে উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেটস, যে নেমটা লেখা আছে, সেই নামের যে ফাইলটা সেটা একটা বিশেষ জায়গায় থাকে লাইব্রেরির ভেতর, সেটা তোমায় লিখতে হয় না। সেটা ও করবে কি একেবারে ডিটো কপি করে দেবে। তারপরে প্রোগ্রামটা কিন্তু বেশ পাল্টে গেল, সেইটা কম্পাইল হবে। এখন আইওস্ট্রিমের ভেতরে বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে ইনপুট আউটপুট করার জন্য স্ট্রিম আইওর ব্যবস্থা। এখন এই যে স্ট্রিম আইওর ব্যবস্থাটা, স্ট্রিম আইও ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং, যেটা হচ্ছে C++ এর একটা খুব অ্যাডভান্সড কনসেপ্ট, যেটা সি এর থেকে ভীষণ আলাদা। স্ট্রিম আইও মানে হচ্ছে কি লিটারালি তুমি মনে মনে ভাববে যে তোমার বাড়ির পাশ দিয়ে দুটো নালা বয়ে যাচ্ছে। সো দেয়ার আর টু স্ট্রিমস ফ্লোয়িং বাই ইউর হাউস। একটা হচ্ছে গিয়ে ও স্ট্রিম মানে হচ্ছে আউটপুট স্ট্রিম, আর একটা হচ্ছে আই স্ট্রিম মানে ইনপুট স্ট্রিম। এর মানেটা কি? আই স্ট্রিম হচ্ছে গিয়ে যে একটা স্রোত, সেই স্রোতটা এসে কিন্তু তোমার বাড়িতে ঢুকছে। কাজে এই আই স্ট্রিমের ভেতর কেউ যদি কোনো কিছু ফেলে দিয়ে থাকে, একটা কিছু যদি মানে ভাসবে এমন কিছু ফেলে দিয়ে থাকে, সেটা কালে কালে তোমার কাছে এসে পৌঁছবে। এই কালে কালে কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সির মতো C++-এ কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ট্রান্সপোর্ট হয় না, জেনারেলি হয় না। করা যায়, ফোর্স করা যায়, কিন্তু হয় না। যাতে অনেক টাইম বাঁচে, অনেক স্পিড বাড়ে। সো বেসিক্যালি সামবডি ইজ থ্রোয়িং সামথিং ইনটু দ্য স্ট্রিম। ইফ ইট ইজ অ্যান আই স্ট্রিম, তাহলে কালে কালে ইট উইল কাম টু ইউ, কারণ ওটা তোমার বাড়িতে এসে ঢুকেছে, and you will be able to pick up something from that. এইটা হলো আই স্ট্রিম। আর ও স্ট্রিমটা কি? ও স্ট্রিম হচ্ছে কি তোমার পাশ দিয়ে নালাটা বয়ে চলেছে, তার ভেতর তুমি ঝপঝপ করে জিনিসপত্র দরকার মতো যখন তোমার সুবিধা মতো ছুড়ে দেবে, আর সেই নালাটা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় একটা আউটপুট ডিভাইস আছে। সেই আউটপুট ডিভাইসটা স্ক্রিন হতে পারে, কোনো একটা ফাইল হতে পারে, কোনো একটা ডিভাইস হতে পারে, অর্থাৎ কোনো একটা প্রিন্টার ধরনের জিনিসও হতে পারে। আজকাল জেনারেলি প্রিন্টার ডাইরেক্টলি করা হয় না, তো সেটাও ইন ডিউ টাইম ডিউ কোর্স ওইখানে পৌঁছে যাবে, and that person will handle it. As far as you are concerned, you are handling two streams. তো এই আইও স্ট্রিমটা হচ্ছে গিয়ে ইনপুট আউটপুট স্ট্রিম হ্যান্ডেল করার জন্য আমরা যখনই এই সি আউট ইত্যাদি জিনিসপত্র ইউজ করব, আমাদের এটা জেনারেলি মাথায় ইনক্লুড করতে হবে। এখন যদি তোমরা এটাকে মোটামুটি অন্ধের মতো ভাবতে পারো।
তাহলে এরপরে দেখো একটা ব্ল্যাঙ্ক লাইন আছে। ব্ল্যাঙ্ক লাইন কেন দিলাম? ব্ল্যাঙ্ক লাইন কি কোনো মানে প্রয়োজন আছে ব্ল্যাঙ্ক লাইন দেওয়ার? ব্ল্যাঙ্ক লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলোকে হোয়াইট স্পেস বলা হয়। কিন্তু হোয়াইট স্পেস যেহেতু ইগনোর করে, ইট ইস গুড প্র্যাকটিস যে তোমার সুন্দর যাতে দেখতে হয়, তুমি যাতে প্রোগ্রামটার বিভিন্ন পার্ট বুঝতে পারো, সেই জন্য লিবারাল ইউজ অফ ব্ল্যাঙ্ক লাইনস। তারপরে দেখো ইউজিং নেম স্পেস এসটিডি, এটার মানে কি? This is a feature of the newer versions of C++. C++ এর অরিজিনাল যে ভার্সন, তোমরা কার্নিগান এন্ড রিচির বইটা যদি পড়ো C++ এর, তো সেখানে যে ভার্সনটা দেখবে, সেখানে দেখবে আইওস্ট্রিম কথাটা লেখা নেই, ওখানে লেখা আছে iostream.h, আর ইউজিং নেমস্পেস এসটিডিটা পাবে না। এটা একটা চেঞ্জ হয়েছিল যখন দেখা গেছিল যে তোমার কমন কিছু জিনিসপত্র, যেমন এই সি আউট বলে একটা জিনিস দেখবে তলায় আছে, এটা অনেকে অনেক রকম ভাবে ইমপ্লিমেন্ট করলো, এক একজনে এক একটা পার্টিকুলার প্রয়োজনে তার মতো করে ইমপ্লিমেন্ট করলো। তখন হাউ টু সেপারেট থিংস, সেই জন্য দ্য আইডিয়া অফ নেম স্পেসেস কেম ইন, যেগুলো বেসিক্যালি লাইব্রেরি। এইটা ইউজিং নেম স্পেস এসটিডি মানে হচ্ছে ইউ আর ইউজিং দ্য স্ট্যান্ডার্ড লাইব্রেরি। কাজে স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে যে সি আউট আছে, তার যে সি ইন আছে, যা আছে, আমি সেটাই ইউজ করবো। আমরা সচরাচর এটাই করবো। তুমি যদি কোনোদিন খুব সফিস্টিকেটেড কোনো প্রোগ্রাম লেখো যাতে নিজের মতো লাইব্রেরি তৈরি করবে, তখন হয়তো তুমি ইউজিং নেমস্পেস সামথিং এলস বলবে, বাকি প্রোগ্রামটা একই থাকবে, কিন্তু বাই সাম ম্যাজিক তোমার সমস্ত ইনপুট আউটপুটের এগুলো পাল্টে যাবে। সো বাই ডিক্লেয়ারিং দিস ইউজিং নেমস্পেস এসটিডি, এটা খেয়াল করো, ইউজিং নেমস্পেস এসটিডি শেষে কিন্তু সেমিকোলন আছে, আর প্রি প্রসেসর ডাইরেক্টিভস গুলো শেষে কিন্তু সেমিকোলন থাকে না। হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিমের শেষে কোনো সেমিকোলন নেই। ইন জেনারেল স্টেটমেন্ট গুলো, বেশিরভাগ এক্সিকিউটিভ স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন থাকা নিয়ম। তাহলে এইটুকু আমার রইল। এটা আমার অন্ধের মতো, আমি সব প্রোগ্রামে C++ প্রোগ্রামে মাথায় একটা ওই হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম দেবো, ইউজিং নেমস্পেস এসটিডি দেবো, তারপরে আছে ইন্ট মেন ভয়েড। কেমন? এই মুহূর্তে তোমরা এটাকে অন্ধের মতোই ফলো করো। মেন কথা হচ্ছে মেনটা হচ্ছে কি যেখান থেকে প্রোগ্রামটা চলবে। মানে তোমরা পরে দেখবে যে আমরা সাবরুটিন অনেক লিখবো, সেই সাবরুটিনটা নানা জায়গায় প্লেসড হতে পারে, মানে এই মেনের তলায় হতে পারে, ওপরে হতে পারে। ওপরে যদি হয় তাহলে ওইটাকেই চালিয়ে দেবে না কেন প্রোগ্রামটা আগে? সেই জন্য ইট উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য পার্টিকুলার প্রোগ্রাম উইথ দ্য নেম মেন। এই নামটা কিন্তু তোমার হাতে নয়, অন্য নামগুলো তোমরা তোমাদের মতো নাম দেবে, কিন্তু মেনটা ফিক্স। সো হোয়ার এভার ইট ফাইন্ডস, দ্য সিস্টেম ফাইন্ডস মেন, ইট উইল স্টার্ট রানিং দ্য প্রোগ্রাম ফ্রম দেয়ার। তার আগে একটা ইন্ট আছে, পরে এর ভেতর ব্র্যাকেটের ভেতর একটা ভয়েড আছে, এগুলো নিয়ে পরে কোনো সময় ডিসকাস করবো। এখন জাস্ট মেক ইট এ পয়েন্ট। অনেক সময় দেখবে কিচ্ছু না লিখে শুধু মেন লিখে একটা জাস্ট একটা পেয়ার অফ ব্র্যাকেটস উইদাউট এনিথিং ইন বিটুইন, সেটা দিয়ে অনেকে স্টার্ট করে। অ্যাকচুয়ালি তখন যেটা হয়, বাই ডিফল্ট সামনে ইন্ট বসিয়ে নেয় সিস্টেম, আর ওর ভেতরে একটা ভয়েড বসিয়ে নেয়। বাট আই উড প্রেফার সেটা হচ্ছে তোমরা এইভাবে জিনিসটা করলে পরে কিছু আমরা দেখবো কিছু সুবিধা হবে। তো ইউ আর ডিক্লেয়ারিং দ্যাট দিস ইজ মাই বিগিনিং অফ দ্য প্রোগ্রাম। All C or C++ programs consist of one line only, at a single line. Logically, it's a single line program. And তোমরা জানো যে সিঙ্গেল লাইন প্রোগ্রাম খুব অ্যাবসার্ড ব্যাপার, তাই দিয়ে কিছুই প্রায় করা যাবে না। সেই জন্যে there is a way of tackling a whole group of lines as a single line, and that is to include them within braces বা সেকেন্ড ব্র্যাকেটস। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আমি যদি পরপর অনেকগুলো লাইন লিখে নিই, তাহলে সেইটা একটা লাইন হিসেবে গণ্য হবে। সেই জন্য দেখো এই ইন্ট মেন ভয়েডের পরে আমি একটা ব্র্যাকেট ওপেন করেছি, আর প্রোগ্রামটা শেষে একটা ব্র্যাকেট ক্লোজ করেছি। তার মাঝখানে যে জিনিসটা, সেটা অ্যাজ ফার অ্যাজ মাই কম্পাইলার ইজ কনসার্নড, সেটা কিন্তু একটা লাইন আমার সুবিধার জন্য আমি আলাদা করেছি। এখানে ফার্স্ট কাজ যেটা আমি করেছি, দেখো সেটা খুব সোজা, সি আউট। সি আউটটা কি? সি আউটটা হচ্ছে গিয়ে আউটপুট স্ট্রিম। যেটা বললাম কয়েকটা স্ট্রিম থাকে, কিছু কিছু স্ট্রিম, ওই একটা স্ট্রিম আছে যেটা হচ্ছে কি তোমার এর সাথে লাগানো, মানে টার্মিনালের সাথে লাগানো। অর্থাৎ সেই স্ট্রিমের মধ্যে আমি যদি কিছু ফেলে দিই, তো সেটা আমার টার্মিনালে গিয়ে দেখা দেবে। তাহলে সি আউট ইজ সাচ এ স্ট্রিম। আর দেখো তার পাশে একটা ওই লেস দেন দুটো পাশাপাশি লেখা আছে, ওইটাকে বলা হয় ইনসারশন অপারেটর। ইনসারশন অপারেটর মানে দেখো বোঝাচ্ছে যে তারপরে সেটা হালুম লিখেছি, সেই হালুমটাকে ও বেসিক্যালি সি আউটের ভেতরে ফেলে দিল। অর্থাৎ আমি ডাবল কোটসের ভেতরে যে স্ট্রিংটা দিলাম সেইটাকে নিয়ে ওই যে তীরের মতো, তীর চিহ্ন মতো তো দুটো, কাজে ওই জন্যই দেখো নর্মালি কি মনে হতে পারে তোমার যে সি আউটের পরটা তো উল্টো দিকে হওয়া উচিত ছিল, সি আউট তো একটা আউটপুট, কিন্তু আমাদের এই স্ট্রিম আওয়ার যে কনসেপ্ট, তাতে হচ্ছে আমি নিয়ে
ওটা এই হালুমটাকে আমি আমার স্ট্রিমে ফেলে দেবো। এবার দেখো, দেখলে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে সি আউটের দিকে পয়েন্ট করে আছে অ্যারোগুলো। সো উই আর টেকিং হালুম অ্যান্ড থ্রোয়িং হালুম ইন্টু সি আউট, পড়ে গেল। তারপরে আমি আবার একটা কিছু ফেলছি, আবার দেখো রং দুটো আছে, দিয়ে একটা ইএনডিএল। ইএনডিএল মানে হচ্ছে এন্ড লাইন, মানে একটা লাইন ইনপুট আর কি, একটা পরের লাইনে যাওয়ার জন্য একটা ইনস্ট্রাকশন, এন্ড অফ লাইন ক্যারেক্টার। কাজে আমি প্রথমে সি আউটের মধ্যে একটা হালুম ছুড়ে দিলাম, তারপরে ছুড়ে দিলাম একটা ইএনডিএল। এটা আমার একটা স্টেটমেন্ট, সো অ্যাট দ্য এন্ড আই হ্যাভ এ সেমিকোলন। এটা যদি আমি করে থাকি তাহলে কালে কালে নিশ্চয়ই ওই স্ট্রিমটা গিয়ে আমার কম্পিউটারের টার্মিনালে কোনো একটা সময় গিয়ে পে করবে, তখন নিশ্চয়ই আমি এটা দেখতে পাবো। এই কালে কালে মানে হচ্ছে উইদিন মাইক্রো সেকেন্ডস, কাজে এটা কিছু ব্যাপার না। তারপর একটা রিটার্ন জিরো আছে। এই রিটার্ন জিরোটা নাও দিতে পারো, কিন্তু তোমার কম্পাইলার একটা ওয়ার্নিং জেনারেট করবে, কারণ কথা হচ্ছে বলবে যে টাইপটা তুমি দাও। সেই জন্য এখন আবার বলছি, এটা অন্ধের মতো করো, টাইপ রিটার্ন জিরো। এগুলো আমরা পরে এক সময় ডিসকাস করবো, রিটার্ন জিরো। এবার এই প্রোগ্রামটা তোমরা একবার চালাও মানে হচ্ছে, দেখো সাবমিট বাটন আছে, নিচে নিচে দুটো বাটন আছে, দেখো সাবমিট, আর একটা আছে আপলোড টু ক্লিপবোর্ড। এই সাবমিটটা ক্লিক করলে তোমরা কিন্তু প্রোগ্রামটা চলবে। দেখো সাবমিটে ক্লিক করে দাও, করে দেখো নিচে একটা আউটপুট লেখা আছে, তার তলায় হালুম লেখা পড়েছে। হচ্ছে, দেখো সবাই করে দেখো একবার কোডটা। সবাই পেয়েছো? GNU-plot command. হ্যাঁ স্যার এসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা শোনো, এইটা তোমরা সবাই শিওর হয়ে নাও যে এটা তোমাদের হচ্ছে। আমি বলছি এবার তোমাদের, যেটা নাও ইউ প্লে মানে কথা হচ্ছে হালুমের বদলে তুমি যদি আর কিছু লিখতে চাও লেখো, লিখে ওই সাবমিটটা টিপে টিপে দেখো যে তোমার এই জিনিসটা লেখাটা আসছে কিনা। একটা লিস্ট লেখা আছে, প্লট লেখা আছে, লিস্ট আর প্লট এখানে খুব একটা কাজে লাগছে না, তার তলায় আউটপুট আছে, সেখানে হালুম আছে। এই জায়গাটাকে তোমরা প্রত্যেকে আগে কনসলিডেট করো। সো লেট আস, উই উইল ব্রেক অফ টিল অল অফ ইউ আর শিওর দ্যাট ইউ ক্যান ডু ইট। কেমন? আমি আছি এখানে, তোমরা এবার এটা করে দেখো, বারে বারে করো, করে করে নিজের মতো করে চেঞ্জ করে নাও। এখানে করে করে জাস্ট রান দিস কোড, বাট গো অন চেঞ্জিং দ্য ইনপুটস। এবং সবাই যে এইটুকু অন্তত পেরেছো সেটা শিওর হয়ে তোমরা বলবে হ্যাঁ, তারপর আমরা পরের ধাপে যাব। এই যে বিগ ব্লু বাটনের যেটা আছে, সেখানে একটা তোমার চ্যাটের একটা জায়গা আছে, তাই সেখানে তোমরা ইয়েস লিখতে পারো, নো লিখতে পারো, বা পার্টিকুলারলি কারো যদি অসুবিধা হয় যে আমি পাইনি, সেটা তোমরা লিখে দিতে পারো। হ্যাঁ, বলতেও পারো। হ্যাঁ, সো ইউ ক্যান মাল্টিপল ইউজার্স আর টাইপিং অলরেডি, দ্যাটস গুড। বললে শুনতেও পাবো। করে দেখো, কার প্রবলেম হচ্ছে পার্টিকুলারলি সেটা বলো, করে নাও। প্রত্যেকে যেন এটা, এইটুকু যেন প্রত্যেকের হয়, এটা আমরা কনসলিডেট করে নেবো। এই তো, হ্যাঁ বাহ, ডান ডান ডান, হ্যাঁ ডান। এই তো অনেকেই করছে, হচ্ছে তো সবাই। আর দাঁড়াও, সবাইটা দেখে নাও বাবা, এই জায়গাটা জাস্ট লেট আস কনসলিডেট ওয়ার্কিং। এবার চেঞ্জ করে করে একটু আধটু করে একটু খেলা করে দেখে নাও। No, oh, no, Nandini, done. Computer done. খুব ভালো। ভালো, কমে লাগছে, নেটওয়ার্ক লাগছে খুব কম, 4 বাইট দিকে হয়নি। না, টি দিয়ে লিখতে হবে। এখানে তো প্রোগ্রাম লিখবো, ইয়ে দিয়ে লেখার দরকার নেই, টি দিয়ে লিখলেই হবে। প্রোগ্রাম লিখে দাও যেটাতে
ওইটা তো নিতে করলে আমরা নিতে পারবো না এমন করে ওটা তো যদি না ওইটাতে লিখে দাও না, ওইটাতে লিখে ওদেরকে নিয়ে নিতে বলো, ওদের প্রোগ্রামটা ওরা লিখবে, আমি ওদের টাইম এখানে এখানে বলবো তারপর। আমি গুগল খাইয়েছি। চলো তুমি খাইয়ে হ্যালো স্যার। হুম স্যার বলছি, বলো। ধরুন ওখানটায় আমি যদি হ্যাশট্যাগ ইনক্লুড লিখছি তখন হ্যাশট্যাগ ইনক্লুড আউটপুট দেখাচ্ছে। হুম এবার যদি হ্যাশট্যাগ আচ্ছা, হ্যাচ ইনক্লুড তো আউটপুট দেখাবো না। হ্যাঁ, যে হ্যাচ ইনক্লুড হলো ওখানে একটা আইওস্ট্রিম বলে ফাইল আছে, ফাইলটা তোমার প্রোগ্রামে ইনক্লুড করা হচ্ছে। না স্যার ওটা বলছি না, বলছি যেখানে স্যার বললেন না চেঞ্জ করে দেখতে কি দেখাচ্ছে, হ্যাঁ, মানে output-টা, তো আমি সেখানে কি তুমি করলাম, হ্যাচ ইনক্লুড ওইখানে কিচ্ছু চেঞ্জ করবে না। না না স্যার ওটা চেঞ্জ করিনি স্যার আমি। হুম যেখানে হালুম লেখা ছিল হুম এখানে আমি হ্যাশ ইনক্লুড, তারপর যখন আইওস্ট্রিম লিখছি ওটাকে শুধু হ্যাশ ইনক্লুড লিখলে সেটাকে আউটপুট দেখাচ্ছে। তো যখন আমি হ্যাশ ইনক্লুড সাথে আইওস্ট্রিম যেটা হ্যাচ ইনক্লুড লিখবে কেন ভেতরে এর মধ্যে হ্যাচ ইনক্লুড সব লিখবে না প্রোগ্রামের মধ্যে, আচ্ছা স্যার, প্রোগ্রামের মধ্যে ওসব লিখবে না। প্রোগ্রামের মধ্যে তুমি কোনো, ধরো তুমি তুমি কিছু একটা যোগ করছো, আমি এটা লিখছি তারপর আচ্ছা স্যার ঠিক আছে। হয়ে গেল। লেখাটা উল্টে গেল কেন? না, আমার ইন্টারনেট কানেকশন নেই ঘরে। জানি না তোমার কি হচ্ছে, আমি বলতে পারবো না। দাঁড়াও। লিখতে লিখতে কথা বলতে বলতে গন্ডগোল হয়ে গেল, এটা পুছে দিই। এবার ইট এবার কি করবো, ফ্লোট।
আউট হয়েছে, দেখা যায় তো? লেখাগুলো দেখা যাচ্ছে না কেন? না, এটা দিয়ে হবে না, এভাবে করা যাবে না, লেখা দেখা যাচ্ছে না। ঠিকঠাক লেখা দেখা যায় না, আমি এটা লিখবো, দেখা যাবে না কেন? পুরোটা ঢাল্লা লাভ কি হলো? ঠিক আছে, তাহলে আমি এটা লিখি, এটা দিয়ে লিখি, ওটা দিয়ে হবে না। In C is equal to A plus B C. Zero. That's it. আচ্ছা, অর্ণিদা তোমাদের একটা প্রোগ্রাম লিখেছিল একটা, যেখানে আউটপুটে একটা কথা লেখাচ্ছিল, তাই তো? সেখানে করবার জন্য কি করেছিল? সেক্ষেত্রে যেহেতু আউটপুট ইউজ করা হবে, he has to use output. Here output is your screen. So in that case, he has to include the file which handles those output programs. And those programs name was IOStream. So you have to include IOStream. Now IOStream can handle input and output. And here the program which you use, name of the program which you use, given by the library. So you have to use again this using namespace, and this comes from STD. STD handles input and output. So name of the input output file given by the library you are using. So you are using namespace STD. Now in C program, all the program are written in terms of files, and among these, one file should always be there, that is called main. When you run a program, it goes first the main program,
and then the from the main program you can take help of the other programs. So main program will be there, and if you want to take the other programs, then you can call those program from the main program. Now you can take the help of the program which is given in the library, then you have to include those library, and then you can use it. Suppose you want to you see some sine, cos, mathematical functions. So if you want to use mathematical functions, then you have to include CMath. But here I am doing only a program which add two floating point numbers. You know, numbers can be integer or maybe floating point numbers. So I am using, if you want to add integer number, then you have to say define your variable as integer, and if your variables are handled with floating point number, then you have to identify those variables as the floating point numbers. So when you write the program, if you use any variable, then you have to mention a priori what type of variable it is. So type of variable, so when you write the program, main program will always be there. And then if you write the program means you have to give some set of instructions. And computer perform, when you compile this, it transforms those programs to machine language program and perform sequentially. So on the sequence, you have to give the instructions. Now let us consider a program where we add two numbers. So when you add two numbers, then you have to consider two variables, one which should be used for the adding purpose. Here I have two variables A and B, and I want to add numbers which are stored in the memory A, and other number which is stored in the memory B, and we have to add those numbers which are stored in the memory A and B. And then you, after adding it, you store those results in some variable, and when you want to find the results, you see what is in the variable C. So this is the idea. So as I say, before using those variables, you have to mention the type of the variable. Here I am adding floating point number, so I take float A, float B, so float AB, and then I have to store the number. The number should be a floating point number, so I have defined three variables here, A, B, and C. Now this A and B, I want to read from the console. Given from the console, I given the value of A and B, and those two values should be stored in the memory called A, in the memory called B, and then you have to add those numbers, and those values should be right on the console. So this is the instruction you have to give. So first I write down the main program. It is, I am not using or taking help of the library or some other program. This I can. Yeah. You have to want to tell something. স্যার আপনি যে প্রোগ্রামটা বলছেন ওটা তো আমরা দেখতে পাচ্ছি না, মানে যে ভেরিয়েবলে বলছেন। আচ্ছা 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 এবার ডাউনলোড করে নাও। হ্যাঁ স্যার এসছে। হ্যাঁ স্যার পেয়েছি।
এসছে তো? তাহলে দেখো প্রথমে লিখেছি ইনক্লুড আইওস্ট্রিম, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। IOStream, as already said, the IOStream handle input and output devices. So I write down the IOStream, then I am using the program which given in the library. So that's why I also write it using namespace std. So program name which is given in on the library, that particular name I should use. So I have given it this using namespace std. Now, as I say, for the C program, you have some main program, and main program take the help of other programs. Other program may be a library, or other program may be written by you. This is called subroutine. Here for this program now, I am not using subroutine, so I am not wrote down any subroutine. But to run a program, the main program must be always be there. And when you run the program, it goes first the main program, and when doing this main program, if it required to take the help of other program, then it goes there. So main, and in the main program, I have in C program, it is always written in the form of a function. So when you define a function, you have to define a function name and the argument. Here you are not providing any argument, so you are writing here void. And after running the program, if you some result is given, but here main program, this all the results are transferred to console. So the main output of the main program is give you some error message or something like that. So here we writing that down. The what you have to write down, it is return. This is in the main program. You may write return or not, but the end you are written that the return, the type of the variable which is returned, that type is mentioned in the function. So function is the type of the function is that which is returned. So here you are not returning anything, so write down return 0. 0 is the integer, so it is write down int main void. Void is the argument, but in the main program you are not providing any argument, so you write down void here. Now you want to here in this program, you want to add two numbers. So for this, what do you have to use? You put some number in the memory, another number in the memory, and you have to add the number in some memory, a number in other memory, and add it. Now to do this, you have to given the name of the memory. So I need here two number which is stored on those particular memory. I've given the name of the memory is A and B. And the number stored here is a floating point number. So type of the variable or type of the memory which I have to create is the floating type of memory. So I write down float A, B. After adding it, this number, this result should be stored in another memory, and this is all because I am adding two floating point number. The result will also be floating point number. So I have to create another memory which store floating point number. So this is the variable of the type float. So I use three such memory, and all these memory are floating type memory. So I put float A, B, C, and this is a statement. So after the end of the statement, and to convey the end of the statement, we have to put this semicolon. So I put float A, B, C, semicolon.
So this is a statement. Sir, sir, what is meant by floating type number? Floating point number. So you have integer number and you have fraction number. So you have a integer number or fractional number. Fractional number, say like 2.3, 5.6, these are the fractions. To define the fractions, here you will write down the float. Right. If you want to put 2, 3 integer, then you write down int a, b. And if you want to add two number, which is not the integer, but it is a fraction type number. So if it is a fraction type number, then you write down, say, float a, b. Right. You want to add 2.3 plus 5.6. So those numbers are fraction type. So you write down float a, b. All right. Now Yes, sir. you have to store the number which you want to add in the memory A and B. So that is so you have some input device and you read those data from the input device and store those data on the memory. So that program is cin. So cin, and then you are separated to greater than A and separated B. So cin AB. This is a statement. So after that you have to put a semicolon. So CAB semicolon. Cin is a CIN greater than A greater than B semicolon. So it means that it reads data from the console corresponding to A, read the data from the console corresponding to B, and store those two numbers on the memory called A, memory called B. Now you have to add those numbers. So what you have to put? You have to write down. So you create another memory. I have created float A, B, C. C is a floating point number. So A, B, C, and then C in A, B, and C is the memory. So in the memory, what do you store? That is, you add two numbers stored in A, B, and those number is added, and the result is stored in C. So this is C is equal to A plus B. Now you want to see the result. So the value which is after the addition, the value stored in C, and you want to see what is the value stored in the C. So that program is cout. So cout A, B, and then write down C. So here cout A, B, and then it add to number, and then C. C is the number which you want to see. And then it. So this is the. হ্যালো স্যার Huh? স্যার আমরা সি আউটে শুধুমাত্র সিটা না দিয়ে সি আউটে এ তারপরে প্লাস মাইনাস ওগুলোও কেন দেখছি, মানে আমরা তো শুধু সি প্লাসটা যোগ করছি আমি না। ও এইটা আমি দিয়েছি লেখাটা দেখবার জন্য। আচ্ছা এখানে একটা করে দিই। অনেক কপিটা ক্লিপবোর্ড করেছি। হ্যাঁ কপিটা ক্লিপবোর্ড করে দিলেও দেখতে পাবো। হ্যাঁ অনেক ভেরিয়েবল এ বি তে এক্স আর ওয়াই লিখলে তুমি যা খাওয়াচ্ছ এ বি খাওয়াচ্ছি, এ খাওয়াচ্ছ আর বি খাওয়াচ্ছ তো, আর ক্রিয়েট দুটো ভেরিয়েবল রুল করেছো, আর ক্রিয়েট টেমপ্লেট করো। এইবার তুমি আপলোড করেছিলে তো, ডাউনলোড ফ্রম ক্লিপবোর্ড করে নাও আরেকবার, তাহলে প্রোগ্রাম পেয়ে যাবে। আমি তো আপলোড করেছো তো, এখন তো তুমি আপলোড একবার করেছো আগে, তাহলে এখন খালি হয়ে গেছে সুইচ, এটা কিছু যা
আসলে তোমারটাকে আমি এ করলাম কিন্তু সেখানে জিরো জিরো লেখা ছিল। এইখানে অর্ডারটা দিতে হবে, এক্সট্রা ভ্যালু দিতে হবে। ওইটাকে বোঝাতে হবে যে ওইখানে জিরো রয়েছে, এইটা কিভাবে করা হয় জিনিসটা আপনার কাছে চলে এলো ইউজিং নেম বলতে চলে এলো কি করে? মাথায় ছিল হয়তো এতে এটা ফর্ম তো অনেকটা মনে থাকে। আচ্ছা, ভ্যালু অফ এ ধরো আমি 2.3 দিলাম, আর এখানে জিরো করে দেবে, এটা প্রথমটা জিরো। হ্যাঁ 3.4 দিলাম, এটা প্রথম 0 তারপর 1। ওটা সাবমিট করে চালিয়ে দিতে হবে। এবার হয়ে গেছে। আচ্ছা, এবার তুমি যেটা বলো ওদেরকে আপলোড করি এটাকে। হ্যাঁ আপলোড করে দাও, তবে এইটা বানিয়ে দিতে বলো, মানে নাম্বার অফ এটা জানো আপলোড করলে কিন্তু এই জিনিসটা কিন্তু ও পাবে না। এইটা তুমি একটু বলে দাও, অর্ডার গুলো বলে দাও। তারপরে তুমি এটাকে করো না। আমি তো করেছি, তুমি এই অর্ডার গুলো কি এগুলো তুমি যে জিরো বসিয়ে তখন বলেছো, তুমি তো ওটা কমপ্লিট করো। আচ্ছা শোনো, এইবার এই শ্রীকণ্ঠদার যে এই প্রোগ্রামটা যেটা উনি বলছেন সেটাকে করার জন্য কি করে চালাবো, এখানে আমরা সি ইন ইউজ করেছি। কেমন? তার মানে হচ্ছে আমরা কিছু ইনপুট দেব। সো নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু, you choose C++, in the first you choose C++, then there's an entry widget called number of input variables. So there you have to type 2, and then if you press on set variable names and order, you click on that button, you will find that on the right you will get a frame, an iframe with the old buttons are already there, that create template, download from clipboard, that is there. But along with that, there is another thing, that is a variable 0. There will be 2 slots created, one for variable 0, the other for variable 1. So in these 2 slots, these pink slots, you see, you have to type in the names of the variables as they will appear in your program. So the program that Srikantha has written, that has 3 variables called A, B and C, and since the names of the input variables are A and B, so in place of variable 0 you have to write A, in place of variable 1 you have to write B, then you press on create template. As soon as you press on create template, you will find that you will get a blank pane to the left, and to the right new entries will appear, one called A and B, and it's a small table. There will be one heading called value, and there will be another heading called order of input. So in place of the values you have to write down the 2 values of A and B, and since the first program, the first variable that will be read in is called A, so by the side of A, in the order of input column, you will have to write 0. So likewise, for B, you have to write order of input, you have to write 1. After you have done that, you click on download from clipboard. So if you click on download from clipboard, you will get Srikantha's program. এখানে করো, কি হলো দেখছো না কেন, কি হলো, আটকে গেল কেন? তার আগে বিগ বাটনে বোধ হয় পিক করা আছে, ওই জন্য ওই জন্যই বোধ হয়। ঠিক আছে, এইটা করে দাও, তাহলে আর ঝামেলাগুলো কম হবে। হ্যাঁ, এটা পারছো করতে তোমরা? কি বললাম দেখো, ল্যাঙ্গুয়েজ যেটা লেখা উপরে একদম ল্যাঙ্গুয়েজে লেখা আছে C++, ওখানে C++ সিলেক্ট করেছো। নাম্বার অফ ইনপুট ভেরিয়েবলস 2 দিয়েছো, তুমি মিউট করেছো নাকি? না, মিউট করে দাওনি তো? না, আচ্ছা ঠিক আছে। তো নাম্বার অফ ইনপুট ভেরিয়েবলস 2 দিয়েছো,
দেওয়ার পর ক্রিয়েট টেমপ্লেট করা হয়েছে, সেইখানে ভেরিয়েবল ভেরিয়েবল 0 আর ভেরিয়েবল 1, সেখানে a আর b দেবে, হ্যাঁ, দিয়ে তারপর ক্রিয়েট টেমপ্লেটটাকে ক্লিক করবে, করলে একটা বাঁদিকে একটা সাদা একটা পে আসবে লিখবার জায়গা, আর ডান দিকে দুটো খোপ আসবে, সেই খোপে a আর b এর ভ্যালু দেবে দুটো, যেমন খুশি 2.3 3.4 এরকম দিলে। আর এই অর্ডার অফ ইনপুটটাতে যেহেতু এটা হচ্ছে গিয়ে প্রথম ভেরিয়েবল, কাজে ওটাকে বলবে 0, আর বিটা যেহেতু দ্বিতীয় ভেরিয়েবল ওটাকে বলবে 1, 0 থেকে শুরু হয়। করে এবার তুমি ডাউনলোড ফ্রম ক্লিপবোর্ড যদি টাইপ করে দাও, ক্লিক করে দাও, তাহলে দেখবে শ্রীকণ্ঠদার লেখা যে কোডটা সেটা তোমার বাঁ দিকের ওই সাদাটার মধ্যে এসে গেছে। You are now muted. দাঁড়া আসছি আসছি। হ্যাঁ বলো, কিছু কারো কোনো বক্তব্য You are now unmuted. হয়েছে? কলামটা এসছে, যে কলামটা এসছে, কলমটা এসছে তো? হ্যাঁ। এবার ডাউনলোড করলে ডাউনলোড হচ্ছে। স্যার ভ্যালুতে দুটো ভ্যালু দিলাম 0 আর 1 এ। হ্যাঁ, দিয়ে এবার তুমি সাবমিট করো, চলছে কিনা দেখো, ঠিক মতো যোগ হয়েছে কিনা। আচ্ছা, ডান দিকে অর্ডার অফ ইনপুটে কিছু দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, অর্ডার অফ ইনপুটে দেবে হচ্ছে গিয়ে ওই 0 দেবে আর 1 দেবে। মানে ব্যাপারটা হচ্ছে দেখো, প্রোগ্রামটার দিকে তুমি যদি তাকাও, শ্রীকণ্ঠদার যে প্রোগ্রামটা লিখেছেন তাতে সি ইন এর পরে দেখো লেখা আছে, ওটাকে বলা হয় এক্সট্রাকশন অপারেটর। মানে সি ইন স্ট্রিমটার থেকে প্রথমে বার করে এ তে ভরো, তারপর আরেকটা বার করে বি তে ভরো। তাহলে প্রথম যে ভেরিয়েবলটা পড়বে তার নাম হচ্ছে এ, তারপরে ভেরিয়েবলটা হচ্ছে বি। সেই কারণে ওই এর পাশে যেটা লেখা আছে ওইখানে ওই অর্ডার অফ ইনপুটের জায়গাটায় ওটাকে লিখবে 0, আর বির পাশে অর্ডার অফ ইনপুটে লিখবে 1। তবেই সিস্টেম বুঝবে যে প্রথম যেটা ভেরিয়েবল রিড করবে সেটাকে 0, মানে সেটাকে ওই 2.3 ভ্যালুটা প্রথমটাকে খাওয়ানো হবে, আর 3 মানে যা তুমি লিখেছো এ আর বি তে যে ভ্যালুগুলো লিখেছো তাতে ওই প্রথমটা এ কে খাওয়াবে, দ্বিতীয়টা যে বি কে খাওয়াবে ওইটা ওইখানে তুমি লিখে দেবে। মানে তুমি যদি উল্টে দিতে, তুমি যদি এর করেসপন্ডিং 1 দিতে, বির করেসপন্ডিং 0 দিতে, তাহলে ওটাকেই এ ভাবতো, ওটাকেই বি ভাবতো। এটা বেসিক্যালি আমাদের করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝলাম স্যার। হচ্ছে তো, যোগ হচ্ছে, চলছে। সাবমিট করবে, সাবমিট করে দেখো তো যোগ হয়েছে তো 3. যা হয়েছে উত্তরটা হয়েছে তো, বেশ। এইবার ইচ্ছে করলে তোমরা কোডটা পাল্টে দেখতে পারো। ওটা প্লাসের বদলে মাইনাস করলে, হ্যাঁ। আচ্ছা, এই সি আউটটাকে একটু দেখো, সি আউটে বলা আছে দেখো যে প্রথমে একটা এ, সেই এটাতে কিন্তু ডাবল কোড দেওয়া নেই। ডাবল কোড দেওয়া মানে হচ্ছে গিয়ে সেটা একটা স্ট্রিং, যা ডাবল কোডের ভেতর তুমি যা লিখবে সেটা অন্ধের মতো লিখে দেবে, ওটা নাম্বার না ওটা কি ও জানে না। কিন্তু এ তো একটা ভেরিয়েবল, সেইটাকে বোঝাবার জন্য তখন যখন করা হয় তখন সি আউট দিয়ে শুধু এ লেখা হয়েছে। ওই এটাকে ও জানে যে এটা হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, কাজে সেটাকে যেমন করে সাজিয়ে লেখার দরকার সেটাও লিখবে। তাহলে প্রথমে ওইটা লিখবে, তারপরে দেখো ডাবল কোডের মধ্যে একটা প্লাস আছে, তার মানে এই প্লাসটা কিন্তু সত্যি যোগফোগ কিছু না, ওটা জাস্ট প্লাস লিখবে তোমার দেখতে সুবিধা বলে। তাহলে এর যে ভ্যালুটা তুমি দিয়েছো সেটাও লিখবে, তারপর একটা প্লাস চিহ্ন লিখবে, তারপর আবার দেখো বিটা নিয়ে তারপর আবার একটা ইকুয়াল টু চিহ্ন লিখবে, লিখে তারপরে দেখো সিটা লিখবে। এই যে সি আউটের যে স্ট্রিংটা, সি আউটের যে ব্যাপারটা, এটা ভালো করে একবার বোঝার চেষ্টা করো। মানে যেখানেই আমি কোনো কিছু, যে কারণে আউটপুটটা খুব সুন্দর করে লিখেছে না, এ সামথিং প্লাস সামথিং ইজ ইকুয়াল টু সামথিং, ওই যে প্লাস প্লাস কথাগুলো ওইগুলোর জন্য এই কায়দাটা করা হয়েছে আর কি। বেসিক্যালি ওই 3টে নাম্বার নেওয়া হয়েছে, এটাকে নেওয়া হয়েছে, বিটাকে নেওয়া হয়েছে, সিটা তো কষেছে, সেই সিটা নেওয়া হয়েছে, সেটাকে এইভাবে করা হয়েছে। এখানে তুমি একটু চেঞ্জ করে মাইনাস দিতে পারো। তুমি যদি ওপরে মাইনাস দাও, ধরো সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি করে দিলে, কিন্তু নিচের যে লাইনটা সেটা যেমন আছে তেমনই রেখে দিলে, তাহলে কিন্তু ও লিখবে যে ওই অমুক প্লাস অমুক ইজ ইকুয়াল টু বলে, কিন্তু উত্তরটা মাইনাসটা দেবে। মানে ওইখানে প্লাস লিখেছো বলে, এই সি আউটের ভেতর তুমি এটাকে প্লাস লিখেছো বলে ওটা প্লাস হচ্ছে, এটা কিন্তু ও বুঝছে না, এটা জাস্ট আমাদের জন্য দেখতে সুন্দরের জন্য করা, কেমন?
কাজেই আসল কাজ হচ্ছে কি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিটা করো। এই পার্টটা করতে পারছো কিনা দেখো সবাই মিলে, দেখে কারণ না হলে পরে কোডটাই করবে। এটা চেঞ্জ করে নাও আস্তে আস্তে, চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে দেখে না। আমার হলো কিনা You are now unmuted. দেখো আমি মাল্টিপ্লাই করেছি, You are now muted. আপলোড করে দিয়েছি, আপলোড টু ক্লিপবোর্ড। তুমি ডাউনলোড করে নাও। ঠিক আছে, Yes, ইট ইজ ওয়ার্কিং। sir, কাজ করছে। কাজ করছে, আচ্ছা। এইবার ধরো I want to divide it. If you want to divide it, then there is a caution. You have to see whether b is 0 or not. If b is 0, then result will be infinity. But when you want to divide it, you have to check whether b is 0 or not. If b not equal to 0, you are allowed to divide it. Or if b is equal to 0, you will not divide it. So in that case, you have to take the decision. Check first whether b is 0 or not. If b is 0, you will not make the division and say that division is not possible. And if b not equal to 0, you divide this number and then you give the result. So now this, for the division, you have to take this condition in your program. So in that case, you have to take the decision. So decision is taken by another command which is called if. So if, and then you have to take, so command is if, and then if you have to check it. To take the decision, you have to check. In that case, you have to check whether b is 0 or not.
So if B is greater than 0, you will divide it. So in that case, if B is 0, greater than 0, then you perform this statement. But here, if B is greater than 0, then you have to perform this statement. Otherwise, that means else, what do you have to do? You write down as it is, Cout, and then you write down division is not possible. Indel, and then this. স্যার বলছি ডাউনলোড ফ্রম ক্লিপবোর্ড করলে মাল্টিপ্লিকেশনটা আসছে না, অ্যাডিশনটাই থাকছে। আপনারা আপলোড করবেন না, তুমি চেঞ্জ করে নিতে পারো, আপলোড করে নিতে পারো। তুমি ওই প্লাসের জায়গায় স্টার্ট করে নাও, তারপর দেখছি। Cout A by B equal to C Intel. এবার দেখি, চালিয়ে দেখি। নো, কেন ডিভিশন ইজ নট পসিবল কেন দিচ্ছে? এনডিএল দাম এনডি দিয়েছো। ও এন দিয়েছি, এনডিএল চলেনি আর কি। সি ওকে, এবার থ্রিটাকে আমি 0 করে দিই, দেন সাবমিট করি, ডিভিশন ইজ নট পসিবল। গুড। ওই ডাউনলোড করবে, এখানে আমায় কিছু করতে হবে না তো। Now I wrote down a program which make the operation division. So when you do division, you have to check whether the denominator is 0 or not. If denominator is 0, then in that case the division is not possible, and if denominator not equal to 0, you divide it and write down the result. So to take the decision, as I say, you have to write down if, and then if check B is 0 or not. That means if B is greater than 0, then C equal to A by B, and write down A, B and C. And if else, that means if B is equal to 0, then write down division is not possible. So this is the program. I have uploaded it. First download it and check it. এটা লেস দেন 0 হলো তো তোমার হতো। Less than 0. ওটা ইকুয়াল টু 0 করে দাও, ইকুয়াল টু 0 করো। ওটা আপলোড করে দাও, এটা if B equal to
তাহলে উল্টে যাবে আবার, অ্যাপস কি করতে হবে ইকুয়াল টু তাহলে তাহলে নট ইকুয়াল টু করতে হবে। হ্যাঁ 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 yes. হ্যাঁ এই, নট নট ইকুয়াল টু, উল্টে গেছে ইকুয়াল টু নট উল্টে গেল ও হ্যাঁ, নট ইকুয়াল টু। এটা মাত্র করে দিতে হবে এবং মুছে দিতে হবে তাহলে গ্রেটার করতে অ্যাপস করতে হবে Take the new version, because you can divide when b is negative also. So I have changed it to the program and I uploaded and first download it. b factorial দেখাচ্ছে is equal to 0. Get it? আমার নাকি স্যার b factorial দেখেন, factorial না, not equal to. b not equal to 0, then you will divide, and if b equal to 0, division is not possible. So this is not equal to. b this equal to 0 means not equal to. If I do not use this sign, exclamatory sign, then that is b equal to 0. I put it b not equal to 0. Okay? ওখানে জিরো বসিয়ে করতে বলো না বসিয়ে করতে চালাতে বলো পারবে Now you put different number and check your result. Run this, take different number and check it. and put zero in b and see so that it works What বলেছি? ইফটাও দেখানো হলো। কত সুন্দর এবার ছেড়ে দেবো। এটা বলে না যে এই জিনিসটা সবসময় অ্যাভেলেবল মানে আজ ক্লাসে ক্লাস কাছে নিয়ে যাওয়া দরকার যখন সেটা প্র্যাকটিস করতে ও এটা ফ্রেন্ড চলে VPL কি নাম জানো এটা? और VPL Our VPL is always available. তাই এটা ওরা যখন খুশি চালাতে পারবে যখন খুশি প্র্যাকটিস করতে পারবে ভালো ইনস্ট্রাকশনস আছে রাখে শুরু করে দেবো এটা ওদের এইটা দিলে মেসেজটা চলে যাবে। So your program is working? হ্যাঁ স্যার। আর স্যার ওইটাতে ইন্টিজার দিলেও করতে পারি তো? ইন্টিজার দিলে তো করতে পারবে। ইন্টিজার means say 2 means 2.0. ওকে স্যার। 3 means 3.0. So an integer number can be written in terms of floating point number also. So it should work. But if you put integer number, then it cannot convert to floating point number. Okay? হ্যাঁ স্যার। Now this VPL program you can run individually, whether you are in the class or not, that doesn't depend. Okay, so you can practice using the VPL program anytime you like.
স্যার বলছি ওই ইফের পর বি ফ্যাক্টোরিয়াল কেন দিচ্ছেন? হ্যাঁ, তো ওই ইফের পর বি ফ্যাক্টোরিয়ালটা কেন দিচ্ছেন? ফ্যাক্টোরিয়াল না, ওটা হলো নট ইকুয়াল টু। If b not equal to 0, it will divide, make the operation. If b not equal to 0, division is not possible. So this is to convey that check whether b equal to 0 or not equal to 0. Okay, ওইটা হলো not equal to, ফ্যাক্টোরিয়াল নয়। বেশ স্যার, ঠিক আছে। ইকুয়াল টু দিলে তো ইকুয়াল টু হতো, কিন্তু আমি তো ডিভিশনটা করেছি এখানে প্রথমে, তাহলে আমাকে তাহলে নট ইকুয়াল টু করতে হবে। সো দিস ইজ নট ইকুয়াল টু। স্যার ওই সি ইন আর সি আউটের ভেতর যে অ্যারোগুলো আছে, ওই অ্যারোগুলোর স্ট্রাকচারটা ঠিক বুঝতে পারিনি, মানে কোনটার পর কোনটা দেবো বাকি। মানে কি অ্যারোটা হলো ওই লেস দেন হবে সি আউটের সময়, আর দুটো ভেরিয়েবলের মাঝে সেপারেটর হিসেবেও কাজ করবে। তুমি লিখছো এ বি আর তার মাঝে ডিভিশন লিখছো, তাহলে তিনটে আলাদা আলাদা জিনিস, তো তিনটে জিনিসকে সেপারেট করতে হবে। আর তার মধ্যে তুমি ডিভিশন যেটা লিখেছি সেটা অ্যাজ ইট ইজ, সেখানে কোনো মেমোরি থেকে কোনো ডেটা নিয়ে লেখা নয়, যেমন আছে তেমন শুধু ডিভিশন লাইনটা লিখবে। তাহলে সেই জন্য অ্যাপোস্ট্রফির মধ্যে লেখা হয়েছে। আর এ বি যেখানে লিখেছি, এ নামক যে ভেরিয়েবল আছে সেই মেমোরিতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা লিখবে, সেখানে কোনো অ্যাপোস্ট্রফি নেই, এ লেখা আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। So now you can practice it, and VPL প্রোগ্রামটা তোমরা নিজেদের মতন যখন ইচ্ছে চালাতে পারো, তার জন্য ক্লাসের সময় আছে কি না আছে তার সেটা ডিপেন্ড করবে না। আমরা ইনস্ট্রাকশন যখন দেব এই প্রোগ্রামটাকে মানে সাহায্য নিয়ে, তখন অন্য ব্যাপার, কিন্তু তুমি এই প্রোগ্রামটা তোমার মতন প্রোগ্রাম তুমি সবসময় এখানে লিখতে পারবে এবং চালাতে পারবে। উপরে খুব ভালো ইনস্ট্রাকশন দেওয়া ছিল এই এমপিসি 33 তে। আচ্ছা, এমপিসি 33 তে যখন তুমি ঢুকছো তখন দেখবে যে ভিপিএল প্রোগ্রামের পরে এক জায়গায় তোমার ওই ভিপিএল প্রোগ্রামটা কি করে চালাতে হবে, তার কি কি ইনস্ট্রাকশন, সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওইটা ভালো করে পড়ে নেবে। আচ্ছা, এদের অ্যাটেন্ডেন্সের কি হবে? এইখানে পুরো পাওয়া যায়, তো ওইটা থেকে মুডলে গেলে পুরো কারা কারা ছিল পাওয়া যায়। মুডলে এটা থেকে উড়িয়ে দাও, মুডলেই দেখতে পাবে তুমি একবার ছেলেগুলোকে ইয়ে করা আসছে, তাহলে একখানা ফাইল করে সেখানে সেইকে প্রেজেন্ট করে দিতে হবে। তারপরে ডিটেইলস হবে, যখন খুশি দেখতে পাবে, লগ পাওয়া যাবে। আচ্ছা, মুডলটা দেখলে এই কখন বেরোলো পুরো একদম কখন এলো বেরোলো আমার দেখার দরকার নেই, আমার সেদিন থাকলেই ব্যাস প্রেজেন্ট। Now I am ending the session today. মিটিং হতে বলো।